হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 6-এর সপ্তম অধ্যায় ভূগোল থেকে আলোচনা। ঠিক আছে, আমাদের দেশ ভারত, এটা ক্লাস 6-এর সপ্তম অধ্যায়ের আছে। ঠিক আছে, এটা আমি আজকে তোমাদের সামনে এখানে আলোচনা করব, কারণ দেখো ডিসকাস যত করবে তত তোমাদের হেল্প হবে। ঠিক আছে, তো আর এই যে ক্লাসটা আছে, ক্লাস 6 মানে কি, ক্লাস 6, 7, 8 মানে হলো তোমাদের যা যা ক্লাস মানে 12-এ পড়ো বা কলেজে পড়ো, তোমাদেরও খুব উপকার দেবে, সাথে টেট এক্সামের জন্য এটা খুব উপকার দেবে। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো ভৌগোলিক বৈচিত্র্যে পূর্ণ আমাদের দেশ ভারত। ভারতের উত্তরে সুউচ্চ হিমালয় পর্বতমালা। ভারতের উত্তরে কী আছে? সুউচ্চ হিমালয় পর্বতমালা। ভারতের উপদ্বীপে পশ্চিমে আরব সাগর। তো ভারতের পশ্চিমে কী আছে? আরব সাগর আছে। পূর্বে বঙ্গোপসাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর। তো একটা প্রশ্ন খুব সুন্দর আমাদের এখানে উঠে এসেছে যে হিমালয় পর্বতমালা কোথায় আছে? উত্তরে আছে ভারতের। ঠিক আছে, পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর আর দক্ষিণে ভারত মহাসাগর। তো শুধুমাত্র উত্তরে কি আছে? একটা পাহাড় আছে, আর বাকি তিন দিকে কি আছে? পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর আর দক্ষিণে ভারত মহাসাগর। ভারতীয় উপদ্বীপের উপকূল ভাগ এই সাগর ও মহাসাগরের জল দ্বারা বিধৌত। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পেলাম যে ভারতের আয়তন 32,87,253 বর্গ কিমি। তো ভারতের আয়তন কত? 32,87,253 বর্গ কিমি। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত এর বিস্তৃত প্রায় কত? 3,200 কিমি। উত্তরে কি? উত্তরে কাশ্মীর থেকে আর দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত। ঠিক আছে, কন্যাকুমারী পর্যন্ত কতটুক? 3,200 কিমি। পূর্ব থেকে পশ্চিমে অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের কচ্ছ উপদ্বীপ পর্যন্ত 2,900 কিমি পর্যন্ত বিস্তৃত। এই যে একটা লাইন, কি পূর্ব থেকে পশ্চিমে, মানে পূর্ব দিক থেকে পশ্চিমে কোথায় আছে? অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের কচ্ছ উপদ্বীপ পর্যন্ত 2,900 কিমি বিস্তৃত। সুউচ্চ পর্বত, বৃহৎ ভারতীয় মরুভূমি অঞ্চল, তারপর উত্তরে বিশাল সমভূমি, বন্ধুর প্রকৃতির মালভূমি, ছোট বড় পাহাড় এবং অনেক দ্বীপপুঞ্জ নিয়ে ভারতের ভূভাগ গঠিত। ভারতের জলবায়ু স্বাভাবিক, উদ্ভিদ বন্যপ্রাণী যেমন বৈচিত্র্যপূর্ণ, তেমনি দেশের ভাষা ও সংস্কৃতিতেও রয়েছে অনেক বৈচিত্র্য। এত বৈচিত্র্যের মধ্যেও আমরা দেখতে পাই ঐক্য। ঐতিহ্যগতভাবে আমরা সবাই এক, আমরা ভারতবাসী। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লোকসংখ্যা 121,1,93,422 জন। তো আমরা এখানে কি শিখলাম? যে 2011-এর যে জনগণনা আছে ওইটা অনুযায়ী 121,1,93,422 জন আছে ভারতের জনসংখ্যা। চীনের পর ভারত দ্বিতীয়তম স্থান অধিকার করেছে এর জন্য। এখন আছে অবস্থান। এই যে অবস্থান, ভারতের অবস্থান কোথায় আছে? ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। কোথায় আছে? ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। তো এখানে কর্কটক্রান্তীয় রেখা 23°30' উত্তর ভারতকে উত্তর দক্ষিণে প্রায় সমান দুভাগে ভাগ করেছে। ঠিক আছে, ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে 8°4' উত্তর থেকে উত্তরে 37°6' উত্তর অক্ষাংশ এবং পশ্চিমে 68°7' পূর্ব থেকে পূর্বে 97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। তো সবাইকে বলবো এই জায়গাটা নিশ্চয়ই মুখস্থ করবে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পৃথিবীকে যদি আমরা পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করি, তবে ভারতকে আমরা কোন গোলার্ধে দেখতে পাবো? প্রায় 29° দ্রাঘিমাংশের পার্থক্যের কারণে ভারতবর্ষের প্রান্তবর্তী দুটি স্থানের স্থানীয় সময়ের মধ্যে বিরাট ফারাক থাকবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দুটি স্থানের মধ্যে 2 ঘন্টা সময়ের ব্যবধান হতে পারে। তোমরা আগে জেনেছ যে 1° অন্তর দুটি দ্রাঘিমার মধ্যে সময়ের ব্যবধান থাকে 4 মিনিট। তো আরেকটা প্রশ্ন এখানে, যে 1° অন্তর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে সময় পার্থক্য 4 মিনিট। পশ্চিমের গুজরাট থেকে পূর্বে অবস্থিত অরুণাচল প্রদেশে 2 ঘন্টা আগে সূর্য উদয় হয়। মানে এখানে দেখো বলা আছে গুজরাট থেকে এই অরুণাচল প্রদেশে, ঠিক আছে, গুজরাট কোথায় আছে? পশ্চিমে আছে, আর পূর্বে কে আছে? অরুণাচল প্রদেশ আছে।
যেহেতু গুজরাট পশ্চিম দিকে আছে সেহেতু সেখানে 2 ঘন্টা পরে সূর্য উদিত হয়। আর যেহেতু অরুণাচল প্রদেশ কোথায় আছে, পূর্বে আছে, সেহেতু এখানে 2 ঘন্টা আগে সূর্য উদয় হয়। এইভাবে স্থানীয় সময়গত বিরাট পার্থক্যের কারণে যেসব অসুবিধার সৃষ্টি হয় সেইগুলিকে দূর করার জন্য আন্তর্জাতিক নিয়ম অনুসারে 82°30' পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হিসেবে ধরা হয়েছে। তো আমরা বলতে পারি যে 82°30' পূর্ব দ্রাঘিমা রেখাকে কি বলা হয়, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হিসাবে বলা হয়। এই রেখাটি কার উপর দিয়ে গিয়েছে? এই রেখাটি ভারতের এলাহাবাদ শহর উপর দিয়ে গিয়েছে। কার শহর উপরে? এলাহাবাদ শহর উপর দিয়ে। ভারত ও তার প্রতিবেশী দেশ, ভারতের চারপাশে যে 7টি দেশ আছে এরাই ভারতের প্রতিবেশী দেশ। তো ভারতের উত্তরে হিমালয়ে কূলে আছে কে? নেপাল ও ভুটান। তোমরা কি জানো যে নেপালে যেতে কোনো পাসপোর্ট লাগে না, এমনি তোমরা যেতে পারবে আধার কার্ড দেখিয়ে। পশ্চিমে কে আছে? পাকিস্তান, উত্তর পশ্চিমে আফগানিস্তান, পূর্বে মায়ানমার ও বাংলাদেশ, দক্ষিণে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা এবং তার প্রতিবেশী দেশ। ঠিক আছে। শ্রীলঙ্কা ভারত থেকে প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, শ্রীলঙ্কাকে ভারতের সাথে যুক্ত না করে যে বিভেদ সৃষ্টি করেছে কিসের দ্বারা? প্রণালী দ্বারা। ঠিক আছে, ওকে। কুমারিকা অন্তরীপ ভারতীয় যুক্তরাষ্ট্রের মূল ভূভাগের শেষ সীমা নির্দেশ করে। যদি বলে যে ভারতীয় যুক্তরাষ্ট্রের মূল ভূভাগের শেষ সীমা কোনটা? কুমারিকা অন্তরীপ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, কি? কুমারিকা অন্তরীপ। এরপর দেখো এখানে এই যে ভারতের মানচিত্র আছে তার উপরে এই সাইড দেখো এখানে লেখা আছে কি? আফগানিস্তান, তার নিচে পাকিস্তান। ঠিক আছে, এদিকে তিব্বত মানে চীন, এখানে নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, আরব সাগর। তো এখানে কি কি আছে? এখানে জম্মু কাশ্মীর আছে, বাকি জায়গাগুলি তোমরা নিজেরা ফাইন্ড আউট করে নাও। ঠিক আছে, এই দেখো এটা হলো আরব সাগর, এই সাইডে হলো আরব সাগর, এই সাইডে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, লাক্ষাদ্বীপ, এটা ঠিক আছে, এটা মালদ্বীপ। ওকে। তো রাজনৈতিক ও প্রশাসনিক বিভাগসমূহ, ভারত একটি বিশাল দেশ। প্রশাসনিক উদ্দেশ্যে বর্তমানে ভারতে 29টি রাজ্য এবং জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি সহ 60টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। বর্তমানে ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্যগুলি গঠন করা হয়েছে। রাজ্যগুলি আবার কতগুলো জেলায় বিভক্ত। আয়তন অনুসারে বর্তমানে ভারতের রাজ্যগুলিকে মধ্যে বৃহত্তম রাজ্য হলো রাজস্থান এবং ক্ষুদ্রতম হলো গোয়া। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আয়তনের দিক দিয়ে বৃহত্তম হলো কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর ক্ষুদ্রতম হলো লাক্ষাদ্বীপ। ঠিক আছে। বর্তমানে সর্বাপেক্ষা জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ আর সর্বাপেক্ষা জনবহুল হলো সিকিম। তো এই যে পার্টগুলো আছে এখান থেকে এতটুক তোমরা অবশ্যই ভালো করে শিখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রথমটা কি? আয়তন অনুসারে সবচেয়ে বেশি কে? রাজস্থান, আর সবচেয়ে কম গোয়া। আর এরপরে কি হইল? কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর কম হলো লাক্ষাদ্বীপ। আর জনসংখ্যার দিকে সবচেয়ে বেশি হলো উত্তরপ্রদেশ আর সবচেয়ে কম হলো সিকিম। ওকে। তারপর এখানে একটা মানচিত্র দেওয়া আছে, দেখতে পারো কোথায় কোন পর্বত আছে, ভারতীয় মরুভূমি কোথায়, আরাবল্লী পর্বত কোথায়, চম্বল নদী কোথায়, এখানে সব দেওয়া আছে, তোমরা দেখে নিও। প্রাকৃতিক বিভাগসমূহ, প্রাকৃতিক দিক দিয়ে ভারত বৈচিত্র্যে ভরা। এখানকার পর্বতমালা, মালভূমি, সমভূমি, উপকূল, দ্বীপপুঞ্জ বহু বৈচিত্র্যে পরিলক্ষিত হয়। ভারতের উত্তরে তুষারাবৃত সুউচ্চ হিমালয় পর্বত অতীন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। হিমযুগ আলোয় বলতে বরফের আবাসস্থল বোঝায়। হিমালয় পর্বতমালা পরপর 3টি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত। সর্বোত্তরে বৃহৎ হিমালয় বা হিমাদ্রি অবস্থিত। উত্তরে কি আছে? বৃহৎ হিমালয় বা হিমাদ্রি। পৃথিবীর বৃহত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোথায় আছে? এই হিমাদ্রিতে আছে, মনে রাখবে, হিমালয়ের হিমাদ্রিতে। হিমাদ্রির দক্ষিণে মধ্য হিমালয় বা হিমাচল অবস্থিত। এখানে অনেক শৈল শহর অবস্থিত, যেমন নৈনিতাল, রানীক্ষেত, দেরাদুন, মৌসুরি প্রভৃতি। আবার এমন অনেকটি শৈল শহরের নাম খুঁজে বের করো। এবার দক্ষিণে শিবালিক পর্বত শ্রেণী অবস্থিত। ঠিক আছে, শিবালিক পর্বত কোথায় অবস্থিত? দক্ষিণে অবস্থিত। হিমালয়ের দক্ষিণে অবস্থিত উত্তর ভারতের সমভূমি। সাধারণত এটি সমান ও সমতল।
সিন্ধু, গঙ্গা ও তাদের উপনদীগুলি এবং ব্রহ্মপুত্রের সঞ্চিত পোলের দ্বারাই এই সমভূমিটি গঠিত হয়েছে। এই নদী গঠিত সমভূমিটি অত্যন্ত উর্বর বলে এটি ভারতের সর্বশ্রেষ্ঠ কৃষিভূমিতে পরিণত হয়েছে। এই কারণে এই ভূমি অঞ্চলে লোক বসতির ঘনত্ব সবচেয়ে বেশি। ভারতের পশ্চিমাংশে বৃহৎ মরুভূমি অবস্থিত। এটি উষ্ণ, শুষ্ক ও বালুকাময় বিস্তৃত ভূভাগ। এখানে স্বাভাবিক উদ্ভিদ নেই বলে চলে। ভারতের উত্তরে সমভূমি, দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল অবস্থিত। এই মালভূমি অনেকটা ত্রিভুজের মতন। এটি দাক্ষিণাত্যের মালভূমি নামে পরিচিত। তো দাক্ষিণাত্যের মালভূমি কীরকম? ত্রিভুজের মতন। এই মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক অত্যন্ত বন্ধুর প্রকৃতির। এখানে ছোট ছোট অসংখ্য পাহাড় শ্রেণী ও উপত্যকা দেখা যায়। পৃথিবীর প্রাচীনতম বঙ্গীল পর্বত আরাবল্লী এই মরুভূমির উত্তর পশ্চিম দিকে অবস্থিত। বিন্ধ্য ও সাতপুরা এখানে গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী। ঠিক আছে, এই আরাবল্লী মালভূমির মধ্যে বিন্ধ্য আর সাতপুরা একটা গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী। নর্মদা ও তাপ্তি নদী এই পর্বত শ্রেণীগুলির মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে। মানে বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণীর মধ্য দিয়ে নর্মদা আর তাপ্তি নদী বেয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে নর্মদা এবং তাপ্তি, এটি পশ্চিম বাহিনী নদী, আরব সাগরে পতিত হয়েছে। এটি কি? এই নর্মদা তাপ্তি হলো পশ্চিম বাহিনী নদী, এটি আরব সাগরে শেষে গিয়ে মিলিত হয়েছে। এই মালভূমির পশ্চিমে পশ্চিমঘাট পর্বত বা সহ্যাদ্রি এবং পূর্বঘাট পর্বত বা মহেন্দ্রগিরি অবস্থিত। পশ্চিমঘাট পর্বত একটানা বিস্তৃত হলেও পূর্বঘাট পর্বতমালা স্থানে স্থানে ভঙ্গুর। এই মালভূমি খনিজ সম্পদে বিশেষ করে কয়লা ও লৌহ আকরিকে সমৃদ্ধ। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিমে এবং পূর্বঘাট পর্বতমালার পূর্বে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল অবস্থিত। পশ্চিম উপকূল অত্যন্ত সংকীর্ণ হলেও পূর্ব উপকূল তুলনামূলকভাবে প্রশস্ত। এই উপকূলের সমভূমি অঞ্চলের উপর দিয়ে অনেকগুলি পূর্ব বাহিনী নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীগুলির মধ্যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রধান। তো পূর্ব বাহিনী নদীগুলি কি কি আছে? নাম শিখে ফেলো। মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী। প্রতিটি নদীর মোহনায় উর্বর বদ্বীপ গঠিত হয়েছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র যেখানে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সেখানেও সুন্দরবন বদ্বীপ হয়েছে। তো এই সুন্দরবন বদ্বীপ কোথায় হয়েছে? যেখানে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। ঠিক আছে, এটা একটা প্রবল দ্বীপপুঞ্জের ছবি। তো ভারতের দ্বীপপুঞ্জকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো লাক্ষাদ্বীপপুঞ্জ, আর একটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কি? লাক্ষাদ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপপুঞ্জ আরব সাগরে অবস্থিত। এইগুলি সবই প্রবাল দ্বীপ, যা কেরালার উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব অংশে বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। তুমি কি জানো 2004 সালে সুনামিতে ভারতের কোন দ্বীপপুঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? খবরের কাগজে বা লোকের কাছ থেকে জেনে নাও। যখন সুনামি ভারতের উপকূলে বিধ্বস্ত করে, তখন কিভাবে সেখানকার আদিবাসীরা সুনামির মোকাবেলা করেছিল। ঠিক আছে, তোমরা জেনে নিও। তো দেখো, এখানে দেখো, প্রতিবেশী দেশ বলতে কি বোঝা হয়? কোনো দেশের চারপাশে অবস্থিত দেশসমূহকে সেই দেশের প্রতিবেশী দেশ বলে। অন্তরীপ, যে ভূখণ্ড ক্রমশ সরু হয়ে সমুদ্রে মিশে গেছে তাকে অন্তরীপ বলে। শৈল শহর, উঁচু পর্বতে অবস্থিত সুস্বাস্থ্যকর শহরকে শৈলশহর বলে। পলি সঞ্চয়, সূক্ষ্ম মাটি যা নদী দ্বারা বাহিত হয়ে নদীর মোহনায় জমা হয়। উপনদী, কোনো নদী বা ঝর্ণা যেগুলি জল বহন করে প্রধান নদীতে ফেলে। সুনামি, সমুদ্রের নিচে ভূমিকম্পের ফলে প্রবল জল উচ্ছ্বাসের যখন উপকূল আছড়ে পড়ে, তখন তাকে জাপানি ভাষায় সুনামি বলে। ওকে, তো এটা দেখে নাও একটু। ভারতের আয়তন কত? 32,87,253 বর্গ কিমি। 2001 সালে ভারতের জনসংখ্যা কত ছিল? 121,01,93,422 জন। ভারতের পূর্ব পৃথিবী মানে ভারত কোথায় আছে? পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের মূল ভূখণ্ড দক্ষিণতম স্থলবিন্দুর নাম হলো কি? কুমারিকা অন্তরীপ। বর্তমান ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, ক্ষুদ্রতম হলো গোয়া।
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম হলো কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ছোট হলো লাক্ষাদ্বীপ। পৃথিবীর পর্বত শৃঙ্গের মধ্যে সর্বোচ্চ কোনটা? মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা 8,848 মিটার। গঙ্গা ভারতের প্রধান ও দীর্ঘতম নদী, এর মোট দৈর্ঘ্য 2525 কিমি। গোদাবরী দক্ষিণ ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী, কোথাকার? দক্ষিণ ভারতের, ঠিক আছে। এর মোট দৈর্ঘ্য 1465 কিমি। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তো দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরীকে, ঠিক আছে। এখন চলো আমরা দেখে নেই, কি দেখবো আমরা এখন আমরা দেখে নেব যে তুমি কি জানো, ঠিক আছে। এইগুলো দেখবো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেসব বিশাল দেশের পূর্ব থেকে পশ্চিমে বিস্তার অত্যাধিক, যেসব দেশের কোনো নির্দিষ্ট স্থানীয় সময় নেই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা দেশ, এই যে দুটি দেশ আছে, মানে এটি কি যথাক্রমে 6টি এবং 6টি স্থানীয় সময় অঞ্চলে বিভক্ত, ঠিক আছে, এই দুইটা। ওকে, তারপর কোথায় আছে আর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লি একটি বিশেষ মর্যাদাপূর্ণ প্রশাসনিক অঞ্চল। প্রশাসনের দিক থেকে এটি কেন্দ্রশাসিত অঞ্চল হলো ভারতের সংবিধানে 69তম সংশোধনের মাধ্যমে 1991 সালে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। এই কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু রাজ্যপাল নেই। তার পরিবর্তে কে আছেন? লেফটেন্যান্ট, ঠিক আছে, লেফটেন্যান্ট গভর্নর। ওকে, তারপর পলি সঞ্চয়, নদী বাহিত অত্যাধিক সূক্ষ্ম কণাযুক্ত মৃত্তিকাকে পলি বলে। ইহা নদী অববাহিকায় সঞ্চিত হয়। উপনদী, কোনো নদী বা জলধারা প্রধান নদীর সঙ্গে যুক্ত হলে তাকে উপনদী বলে। এইগুলি প্রধান নদীর যে কোনো দিক থেকেই মিলিত হতে পারে। এখন দেখো, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে, যার নাম হলো সুন্দরবন বদ্বীপ। বদ্বীপটি ত্রিভুজ আকৃতির। নদীর মুখে এই ধরনের বদ্বীপ গঠিত হয়। নদীর মুখ বলতে বোঝানো হয় যেখানে নদীগুলি সমুদ্রের সঙ্গে মিলিত হয়। নদীর নাম অনুসারে অনেক মেয়ের নাম রাখা হয়, যেমন যমুনা, মন্দাকিনী, কাবেরী। তুমি যে এলাকায় বাস করো সেখানে এমন কোনো মেয়ের নাম বলতে পারো যার নাম নদীর নাম অনুসারে রাখা হয়েছে? তোমার পিতামাতা ও গুরুজনদের জিজ্ঞেস করে এই ধরনের নামের একটি তালিকা করো। জল সম্পর্কিত একটি ধরনের আরেকটি তালিকা করো, যেমন শবনম। ওকে, মানে বলা হয়েছে যে নদীর নামে যে যে মেয়েগুলোর নাম আছে তোমাদের এরিয়ার মধ্যে তোমরা দেখতে পারো, জাস্ট এটা এক্সাম্পল হিসাবে, ঠিক আছে। তারপর থেকে কী আছে এখানে? পলিপ নামক এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণীর কঙ্কাল হলো প্রবাল। কি? পলিপ নামক এক ধরনের ছোট্ট সামুদ্রিক প্রাণীর কঙ্কাল হলো প্রবাল। জীবিত পলিপগুলি যখন মারা যায় তখন তাদের কঙ্কালগুলি পড়ে থাকে। শক্ত এই কঙ্কালগুলির উপর থেকে অন্যান্য পলিপগুলি জন্মায়। এভাবে পলিপগুলি কঙ্কাল জমে উঁচু হয়ে প্রবাল দ্বীপ গঠন করে, ঠিক আছে। তারপর আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ, আমানদ্বীপী ও মিনিকয় দ্বীপগুলিকে একসঙ্গে লাক্ষাদ্বীপ বলে, ঠিক আছে। কি? আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ, আমানদ্বীপী আর মিনিকয়, এই তিনটাকে সাথে কি বলে? লাক্ষাদ্বীপ বলে। মনে রাখবে, দ্বীপগুলো প্রবালকিট দ্বারা গঠিত। এখানে দ্বীপের সংখ্যা 36টি, লোক বসিত আছে 10টিতে। এখানে দ্বীপ কয়টা? 36টি। কয়টিতে লোক থাকে? 10টিতে লোক থাকে, ঠিক আছে। তো আজকের এই ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো? এই চ্যাপ্টারের ডিসকাস, মানে ভারত আমাদের দেশ, ঠিক আছে, বা আমাদের দেশ ভারত, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কীরকম লাগলো? যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। তো আমি চাইবো যে ভিডিওটা বেশি বেশি করে এফবি, ফেসবুক, ঠিক আছে, এফবি মানে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, যেখানে পারো হোয়াটসঅ্যাপ, সেখানে শেয়ার করো, যা করে তোমাদের মতো আরও অনেকেই এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে লাস্ট অবধি যারা আমার ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।